ওকে। আসলে যেটা বলছিলাম মানে অলস হইতে, হইতে মানুষ এরকম হয়ে গেছে যে মানে আমরা কোন কাজই করতে চাই না। সো এটা আসলে ঠিক না। প্রতিদিন কিছু না কিছু পড়তে হবে। প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। সো আমার ১ম ক্লাসটি যারা মিস করেছেন আমাদের রিয়ামস নার্সিং অ্যাডমিশন কোচিং আ ঢাকা ফেসবুক এই পেজটাতে আপনারা আমার ১ম ২ টা ক্লাস ইংলিশের ২ টা অথবা ১ টা I forgot ওকে ওই ক্লাসটা পেয়ে যাবেন। আশা করি ওই ক্লাসটা থেকে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যত প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো ইংলিশ ক্লাসটা বেসিক্যালি আমি নিবো। মাঝে, মাঝে হয়তো আমার যারা সহকর্মী আছে তারা নিতে পারে। ইংলিশ ক্লাসটা বেসিক্যালি আমিই নিবো। ঠিক আছে? তো আ আপনারা অবশ্যই অলস হবেন না। প্রতিদিন প্রস্তুতি নিতে থাকেন। যেটা বলছিলাম যে কোচিং এ ভর্তি হয়ে গেলাম মানেই যে আমি চান্স পেয়ে গেলাম বা আমি আ আমার অনেকখানি আগে আছি। ঠিক আছে? বাট আ ওকে, আমাকে দেখা যাচ্ছে না? I think আমাকে দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। এরকম কিছু হলে অবশ্যই এখানে মেসেজ বক্সে জানাবেন। ঠিক আছে? সো এই গল্পটার আসলে অনেক অর্থ আছে যে আসলে অলস হবেন ঠিক আছে বাট এতটাও অলস হবেন না যে আ মানে সবকিছু বেসিক যে কাজগুলো এটলিস্ট সেগুলো নিজেরা করা দরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। সো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যে ক্লাসটি ছিল, আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন সেই ক্লাসে বা সেই ক্লাসটা পরে নোট করেছেন? এখানে মেসেজ বক্সে জানাবেন। কুইকলি রেসপন্স করতে হবে কারণ আ আমাদের ক্লাসটা আজকে একটু সময় নিবো। আ আপনাদের হাতে সময় আছে কিনা তাও আ লিখে জানাবেন। ঠিক আছে? আপনারা যারা এমবি ইউজার তাদের জন্য একটু প্রবলেম। আ বাট যাদের ওয়াইফাই আছে তাদের ক্ষেত্রে I think প্রবলেম হবে না। আজকের ক্লাসটি আপনারা এনজয় করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে মোডাল অক্সিলারিজ এর উপর। এটাও রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু একটা অংশ। সো সেইটার কন্টিনিউটি হওয়ার জন্য আজকে এই ক্লাসটা। তো আমি কিছু রুলস আর কিছু প্র্যাকটিস দেখাবো আপনাদেরকে যেগুলো মনে রাখলে এবং নোট করলে আপনারা ফিউচারে এটা নিয়ে আর কোনো প্রবলেম ফেস করবেন না এবং নার্সিং ভর্তি পরীক্ষা সহ যারা অন্যান্য ভার্সিটি বা মেডিকেলেও ভর্তি পরীক্ষা দিবেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন সেগুলো সেখানেও আপনার কাজে লাগবে সেগুলা। ওকে? সো আপনাদের ক্লাসটা আসলে এটাই তো চ্যালেঞ্জ। এখন আপনারা তো মনে করেন টাকা দিয়ে কোর্সটা করতেছেন। বাট অনেকেই আছে কিন্তু আমি এরকম কারো সাথে করিনি যে আর্থিক সমস্যা বলেছে কিন্তু আমি তাকে হেল্প করিনি বা কনসিডার করিনি। আমি গ্যারান্টি দিচ্ছি এই কথা কেউ বলতে পারবে না। তবে আমি এট লিস্ট এটা বলে দেই সবাইকে যাদের এট লিস্ট টাকা নাই, সমস্যা নাই। বাট এট লিস্ট যাদের ওয়াইফাই বা ইন্টারনেট আছে তারা আমাদের ক্লাস করতে পারবে। আমি এতটুকু সহায়তা করতে চাচ্ছি। ইভেন আপনার যদি মনে হয় যে আমি তো এত টাকা দিব বলছি বাট আমার এখন প্রবলেম সেক্ষেত্রে আমি আপনাকে আরো কিছু কনসিডার করব সমস্যা নেই। বিকজ আমরা এবছর কোনো বিজনেস করছি না। এবছর আমাদের প্ল্যাটফর্মটাকে দাঁড় করানোর জন্য এবং আমি চাই আপনাদের মধ্যে যারা কোচিং এ ভর্তি হয়েছেন প্রত্যেকেই যেন গভর্নমেন্টে চান্স পান এবং যারা কোচিং এ ভর্তি হয়নি তাদেরকেও আমরা এমনি বিভিন্নভাবে হেল্প করে থাকি। ওকে। সো আমরা এখনই ক্লাস শুরু করব। আর এই ভিডিওটি আসলে আমাদের যে Facebook সিক্রেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে যারা এখনো এড হননি, এড হয়ে নিবেন। আমি এড করে দিব। মেসেঞ্জার গ্রুপে উম আমাদের গ্রুপের লিংকটা দিয়ে দেব। সেখানে আপলোড করব। এর বাইরে আপনারা গ্রুপে ভিডিওটা পাবেন, সেখানেই দেখতে পাবেন। ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আশা করি ১ম দিকের গল্পটা সবাই এনজয় করেছেন। সো চলুন পড়াতে চলে যাই। আমরা এখন স্ক্রিনে চলে যাব। উম ওকে। আ লেখা দেখা যায় কিনা আসলে মেসেজ লিখে জানাবেন। ঠিক আছে? আমি আসলে কিশোর স্যারের মতো ভালোভাবে সেটআপ করতে পারিনি যদিও। এরপরেও জানাবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ? এইভাবে দিলে মনে হয় সুবিধা হবে। ওকে, সো অনেকেই বলছেন দেখা যাচ্ছে না। লেখা কি খুব ছোট? উম ওকে, এখন দেখতে পাচ্ছেন? ওকে, সমস্যা নেই। আমি তো আ মুখে, মুখে বলছি।
আর আপনাদেরকে সমস্যা নেই। আমি মুখে, মুখে বলবোই। আপনারা লেখা আমার একটু ছোট, অবশ্যই একটু বড় করে লেখা উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করব সামনেরগুলোতে হাতে লিখে যেগুলো পড়াবো। আবার আপনারা লেকচার শিট পেয়ে যাবেন, সমস্যা নেই। চিন্তা করতে হবে না, কিছুটা দেখলেই হবে। আর আমি তো মুখে, মুখে বলছি, ঠিক আছে? আর আমি প্রয়োজনে পিকচার তুলে আ গ্রুপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আম ওকে, নো প্রবলেম। আর কত জুম করব? আচ্ছা এতটুকুই দেখেন, সমস্যা নেই। জাস্ট আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, তাইলেই হবে। হুম, ঠিক আছে। ওকে, আমরা স্টার্ট করতে পারি। সো মোডাল অক্সিলারিজ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আমি জানি। আপনারা স্কুল কলেজে পড়েছেন। ওহ শিট! ওকে, সো আমি মুখে, মুখে বলছি, সমস্যা নেই। আপনারা মেসেজে জানাবেন কোনো কিছু বুঝতে প্রবলেম হলে। সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি হেল্প করব। ওকে, সো মডাল অক্সিলারিজ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে। আপনারা লিখে নিন। খাতা কলম আছে সবার? হ্যাঁ, খাতা কলম থাকলে লিখুন যে মডাল অক্সিলারিজ গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, will, would, must, need, dare, ought to, have to, used to be, uh, had better, would rather। এই শব্দগুলো আপনারা কাইন্ডলি লিখে নিন। আমি পরবর্তী ক্লাসে লেখাগুলো ভিডিও ক্লাসের শেষে আমি জুম ক্লাসের শেষে আমি হচ্ছে পিকচার তুলে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। আর এটা লেকচার শিট রেডি হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই দেয়া হবে। সো ডোন্ট ওয়ারি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। দেখা কম গেলেও প্রবলেম নাই, ঠিক আছে? আম আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আম ওকে, ঠিক আছে। হোয়াইট বোর্ডে ক্লাস করানোর ট্রাই করব নেক্সট ২-১ দিনের মধ্যেই। ঠিক আছে? আপনারা যেটা বলেন সেটাই আমরা চেষ্টা করব। হোয়াইট বোর্ড হলে আরো ভালো হয়। ওকে। সো সমস্যা নেই। আম আমরা ক্লাস শুরু করি। সো আপনারা কাইন্ডলি খাতা কলমে আ মডাল অক্সিলারিজ গুলো লিখে নিন। ক্যান আমি বলছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, must, need, dare, ought to, have to, used to be, had better, would rather। সো আপনারা এগুলা খাতাতে লিখে নিন। ঠিক আছে? এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ। সো এগুলার অর্থ এখন এক্সাক্টলি বলছি না। কারণ এগুলার সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটার অর্থটা তৈরি হয়। ঠিক আছে? আপনারা বুঝতে যদি প্রবলেম হয় অবশ্যই মেসেজ ওখানে লিখবেন। ঠিক আছে? আদারওয়াইজ আমি বুঝতে পারব না। আ একজন বলছেন কিছুই দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমার কথা তো শুনতে পাচ্ছেন। আমি পিকচার তুলে গ্রুপে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। আম ওকে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, ইউজড টু বি, হ্যাড বেটার, উড রাদার। এই শব্দগুলো হচ্ছে আম মডাল অক্সিলারিজ। ঠিক আছে? সো মডাল অক্সিলারি হচ্ছে এগুলো আ আমরা সবসময় টেন্স ব্যবহার করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। এজন্য আমাদের মোডাল অক্সিলারিজ ব্যবহারের প্রয়োজন পড়ে। ঠিক আছে? এজন্য আমরা মোডাল অক্সিলারিজ গুলো ব্যবহার করব। সো এটা ক্ষেত্র বিশেষে এগুলোর অর্থটা পার্থক্য হয়ে থাকে। আর আমরা যখন আলোচনা করব রুলস গুলো তখন আমরা আ এগুলোর ব্যবহারটা শিখব। ঠিক আছে? সো একদম বেসিক যদি বলি তাহলে মোডাল অক্সিলারিজ এর পর ভার্ব V1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই এক্সাম্পলটা দেখুন। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। সো মোডাল অক্সিলারিজ হচ্ছে এখানে ক্যান, তো এটার পরে V1 হয়। ঠিক আছে? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো মোডাল অক্সিলারিজ এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা আপনারা মনে রাখতে হবে। মোডাল অক্সিলারিজ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন? অবশ্যই ক্লাসে রেসপন্স করতে হবে এবং আমি আসলে ক্লাসে জয়েন করার আগে সবাইকে বলে দিয়েছি যে আপনাদের অবশ্যই যাদের সাউন্ড পলিউশন আছে বাসাতে, যেমন আপনার আম্মু আপনাকে ডাকছে অথবা আপনার ভাই আপনাকে ডাকছে অথবা কোনো বাচ্চা কান্না করছে
অথবা বাসায় কোনো আপনি ক্লাসের সময় কারো সাথে কথা বলছেন। এরকম যদি হয় অবশ্যই আপনার আ মাইক্রোফোন এখানে মিউট রাখতে হবে। এখানে মিউট, স্টপ ভিডিও এরকম শেয়ার, পার্টিসিপেন্ট এরকম নামে অপশন আছে। সো আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিয়েছি কিন্তু আপনারা আসলে এটা রক্ষা করতে পারেননি। আমি আবার কিছুক্ষণ পরে সুযোগ দিব। তো আপনার যেকোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেজ বক্সে লিখবেন। ঠিক আছে? ওকে। সো আপনাদের যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে মোডাল অক্সিলারিজ এর পর্বে ভার্বের V1 হয়। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটতো এই টাইপের আরকি। হি ইউজড টু। সো ইউজড টুর পরে আমরা দেখতে পাচ্ছি V1 বসেছে। এটা হচ্ছে V1 ঠিক আছে? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আ বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবেন। ওকে, সো আমরা ক্যান এর অর্থ দেখি। দেখুন ক্যান হচ্ছে বর্তমান সময়ে ক্ষমতা অথবা সামর্থ্য অথবা অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। বর্তমান সময়ে ক্ষমতা, বর্তমান সময়ের ক্ষমতা, সামর্থ্য এবং অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমরা ক্যান কোথায় ব্যবহার করব? বর্তমান সময়ের ক্ষমতা, সামর্থ্য এবং অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। ঠিক আছে? সো এক্সাম্পল দেখুন I can do the work যেমন আমি কাজটি করতে পারি। I can do the work। আরেকটা কোয়েশ্চেন মার্কের এক্সাম্পল আছে দেখুন Can I use your phone? সো অনুমতি বোঝাচ্ছে ২য় বাক্যটি দ্বারা। ক্যান আই ইউজ ইউর ফোন? আপনারা যারা দেখতে পাচ্ছেন না আমার ভয়েস শুনুন ভালো করে। আমি ক্লিয়ারলি বলছি। লেখা হয়তো একটু ছোট বিকজ আমার লেখাই ছোট, মানুষটাও ছোট। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু কোঅপারেট করতে হবে। আমি ক্লাস শেষে আপনাদেরকে পিকচার তুলে দিয়ে দিব। প্লাস এটার লেকচার শিট রেডি হচ্ছে। আ লেকচার শিট রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? সো আপনারা আমার কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তাহলেই হবে। আ ওকে। সো আমরা ক্যান কোথায় ব্যবহার করব? বর্তমান সময়ের ক্ষমতা, সামর্থ্য। যেমন আমার কাজটি করার ক্ষমতা আছে। মানে I can do the work মানে আমি কাজটি করতে পারি। সো এটা ক্ষমতা বা সামর্থ্য বোঝাইছে। আবার আ can I use your phone? এটা অনুমতি বুঝাইছে যে আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? Can I use your phone? সো নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে ইংলিশ গ্রামার গুলো যে আসে খুব বেসিক আসে আবার খুব ট্রিকি ২-১ টা কোয়েশ্চেন থাকে। সো আমরা সেইগুলোই আপনাদেরকে এনালাইসিস করে পড়াচ্ছি। আর ইংলিশ ক্লাসগুলো আমি আবারও বলছি, ইংলিশ ক্লাসগুলো বেসিক্যালি আমি নিবো, মাঝে, মাঝে আমার কলিগরা নিবে। ঠিক আছে? সো আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনাদেরকে অতিরিক্ত কিছুই পড়ানো হবে না এবং যেগুলো একদম প্রয়োজন সেগুলো আপনাদেরকে পড়াবো। ঠিক আছে? সো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আ সো আমার কথাগুলো কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনুন তাহলে আশা করি প্রবলেম হবে না। লেখা একটু ছোট আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, সো আমরা পেজ 2 তে চলে যাচ্ছি। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। লেখা একটু ছোট, আমি আবারও বলছি। কুড আমরা কোথায় ব্যবহার করব? আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই জানে না। কিন্তু এই কিছু নতুন এক্সাম্পল, নতুন রুলস আছে যেগুলো আসলে সব বইয়ে থাকে না। সো সেজন্য আমি সেগুলো বিভিন্ন বই এনালাইসিস করে লিখেছি এবং সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সো কুড এর ব্যবহার দেখুন, অতীতের স্থায়ী ক্ষমতা বোঝাতে আমরা কুড ব্যবহার করব। অতীতের কোনো স্থায়ী ক্ষমতা, ঠিক আছে? এটা অতীতের কোনো স্থায়ী ক্ষমতা বোঝাতে যেমন অতীতে সে কোনো একটা কাজ করতে পারতো অথবা অতীতে সে কিছু একটা তার এবিলিটি ছিল করার, সেগুলো বোঝাতে আমরা কুড ব্যবহার করব। অর্থাৎ অতীতের কোনো সক্ষমতা বোঝাতে বা অতীতের কোনো স্থায়ী ক্ষমতা বোঝাতে আমরা কুড ব্যবহার করব। দেখুন, আ হি কুড ওয়ার্ক 15 hours in a day ঠিক আছে? এটা 15 সো he could work 15 hours a day সো এটা হচ্ছে কি মানে অতীতের একটা ক্ষমতা বোঝাইছে না যে সে 15 ঘন্টা কাজ করতে পারতো দিনে। সে দিনে 15 ঘন্টা কাজ করতে পারতো। সো work he could work 15 hours a day সো এটা তার একটা অতীতের ক্ষমতা বুঝাইছে। সো আপনারা যেমন আরেকটা এক্সাম্পল মনে করুন, he could uh, he could walk দিলাম আমরা, he could walk 3
মাইলস এ ডে। এটা আরেকটা এক্সাম্পল। ফর এক্সাম্পল মনে করুন হি কুড ওয়াক 3 মাইলস এ ডে। তো এক্সাম্পল চেঞ্জ হয়ে আসতে পারে বাট রুলসটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? পরীক্ষার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রুলসটা জানতে হবে। সো আমি আরেকটা এক্সাম্পল তৈরি করলাম। আপনাদের মাথায় যদি এরকম কোনো এক্সাম্পল থাকে আপনারা অবশ্যই মেসেজ বক্সে লিখুন যে কুড দিয়ে অতীতের কোনো স্থায়ী ক্ষমতা বোঝায় এরকম কিছু একটা আপনারা তৈরি করে দিন। আমি একটা তৈরি করে দিলাম হি কুড ওয়াক 3 মাইলস এ ডে। ঠিক আছে? এটা অতীতের একটা ক্ষমতা বুঝিয়েছে যে সে ৩ মাইল প্রতিদিন হাঁটতে পারত। ওকে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে দেখুন। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা দেখুন অতীতে মাত্র একটি কাজ করতে পেরেছিল এমন বুঝাতে was, were, able to, manage to এটা আমরা ব্যবহার করব। ওকে, একজন ইসরাত মুফতি লিখেছেন he could make his bright future. ওকে, he could make his bright future. হ্যাঁ, ভেরি গুড। ওকে, দেখুন এখানে আরেকটা আ ট্রিকি ব্যাপার আছে। আ মাত্র তো ২৮ মিনিট হলো। ওকে। আ অতীতে মাত্র একটি কাজ করতে পেরেছিল এমন যদি বুঝায়, ঠিক আছে? তাহলে আমরা was অথবা were যেহেতু এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে was হবে না were হবে। তো এরকম বোঝাতে যদি অতীতের একটি মাত্র কাজ করতে পেরেছিল এমন বোঝায় সেক্ষেত্রে was, were, able to অথবা manage to ব্যবহার করতে হবে। এটা আমরা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাব। আর না বোধক বাক্যে অবশ্যই কুড নট বসে। এটা একদমই বেসিক। এটা স্কুল থেকে আপনারা শিখে আসছেন। সো না বোধক বাক্যে কুড নট বসে। আর অনুরোধ অর্থে আমরা কুড ব্যবহার করতে পারি সেন্টেন্সের ১ম এ। আরেকজন লিখেছেন কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম? হ্যাঁ, ভেরি গুড। ওকে, সো দেখুন এক্সাম্পল দেখুন ইনকারেক্ট দেখুন আপনারা কিভাবে বুঝবেন? হি কুড পাস দ্য টেস্ট এটা কিন্তু অতীতের একটা সক্ষমতা, একটি মাত্র সক্ষমতা বুঝাইছে যে যেমন মনে করুন আগের এক্সাম্পলটা জেনারেল ছিল। যেমন সে ১৫ ঘন্টা দিনে হাঁটতে পারত। সো এমন হয়তো সে ১৫ ঘন্টা বা ১৬ ঘন্টা বা ১৭ ঘন্টা বা ১০ ঘন্টা এরকম হাঁটতে পারত। এভারেজ, হ্যাঁ? একটা ইন জেনারেল হিসেব। বাট যেমন অতীতের একটি কাজ করতে পেরেছিল এমন বুঝায় যদি যেমন সে এক্সাম সে এক্সামে মনে করেন আ হি কুড পাস দ্যা টেস্ট। সে এক্সামে পাস করতে পারত, হ্যাঁ? এরকম কিছু যদি বোঝায়। মানে সে একটা স্পেসিফিক একটা টপিক। যেমন অতীতের একটা নির্দিষ্ট কাজ করতে পেরেছিল বা পারেনি এরকম বুঝাইতে আমরা আ এটা ব্যবহার করব। was অথবা were দিয়ে was were able to অথবা managed to আমরা ব্যবহার করব। এটা আপনারা লিখে রাখুন খাতাতে। was were able to অথবা managed to, was were able to অথবা managed to। সেটা কিভাবে ব্যবহার হয় দেখুন। এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। হি কুড পাস দ্য টেস্ট। আপনাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট বাট এটা হচ্ছে ইনকারেক্ট অর্থাৎ ভুল এটা। হি কুড পাস দ্য টেস্ট জেনারেলি এটা ঠিক আছে বাট এটা আমরা ব্যবহার করব যে সে হচ্ছে পাস করতে পারত। মানে সে একটা নির্দিষ্ট বিষয়ে পাস করতে পারত অথবা সে একটা নির্দিষ্ট এক্সামে পাস করতে পারত। সেক্ষেত্রে আমরা অতীতের একটা নির্দিষ্ট কাজের সক্ষমতা বোঝাতে আমরা ম্যানেজ টু ব্যবহার করব অথবা ওয়ার এবল টু ব্যবহার করব। সো দেখুন হি ম্যানেজ টু পাস দ্য টেস্ট। হি ম্যানেজ টু পাস দ্য টেস্ট অ্যান্ড এটা যদি অন্যভাবে বলি হি ওয়াজ এবল টু পাস দ্য টেস্ট। সে পরীক্ষায় পাস করতে পারত। ওকে, সো সুমনা বড়ুয়ার একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। জি বলুন। আমি চাইলে আপনাদেরকে আনমিউট করতে পারি কিন্তু আমি জানি আপনারা শব্দ করবেন সেজন্য ক্লাসে ডিস্টার্ব হবে। সেই ক্ষেত্রে আমি আ মিউট করব কি করব না দ্বিধায় আছি। ওকে, সো আমি আপনাদেরকে সুযোগ দিয়েছি। আপনারা কাইন্ডলি যাদের শুধু স্পেসিফিক প্রবলেম আপনারা কথা বলবেন, বাকিরা অবশ্যই চুপ থাকবেন। ঠিক আছে? আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। অবশ্যই কারণ আমি একা পড়ালে কোনো লাভ নেই। আপনাদের অবশ্যই শুনতে হবে। সো সেই ক্ষেত্রে আপনারা কথা বলুন। ঠিক আছে? শুধুমাত্র যাদের প্রবলেম তারাই কথা বলবেন। আর যাদের সাউন্ড পলিউশন আছে আমি আবারও বলছি, যাদের সাউন্ড পলিউশন আছে তারা কিন্তু অবশ্যই মিউট করে রাখবেন অথবা ভালো প্লেসে যেয়ে কথা বলবেন। ওকে, ওকে। রুল 3 তে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? এরকম হলে কিভাবে হবে? শব্দ দূষণ হলে পড়ানো যাবে না। ওকে,
তাহলে এটা ভালো ছিল। আমি Facebook লাইভে হচ্ছে ক্লাসটা নিতাম, আরো ইন্টারেক্টিভ হতো। এইভাবে রেসপন্স ছাড়া পসিবল না। ওকে। সো আমরা রুলস 4 এ চলে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা কিন্তু ইনকারেক্ট। হি কুড পাস দ্যা টেস্ট। মানে এটা একটা নির্দিষ্ট এক্সামের কথা বলা হয়েছে। কোন নির্দিষ্ট একটা কিছুর নির্দিষ্ট একটা কিছুর যখন আমরা সক্ষমতা, অতীতে সক্ষমতা বোঝাবো তখন আমরা was were able to অথবা managed to ব্যবহার করব। যেমন he managed to pass the test. He was able to pass the test এভাবে আমরা ইউজ করব। আরেকটা এক্সাম্পল দেখুন, এটা আপনাদের জন্য। আপনারা বলুন এটার অ্যান্সার কি হবে? I have fever, এখানে ফুল স্টপ। dash you buy some paracetamol for me। ঠিক আছে? এটা আপনারা কি হবে এখানে বলুন, কমেন্টে বলুন। I have fever, dash you buy some paracetamol for me। shall অপশনে আছে shall, could, may, should। ওকে। ওকে, এটা হচ্ছে কমন সেন্স। যেহেতু আমি কুড এর রুলস পড়াচ্ছি, এটা অবশ্যই কুড হবে। থ্যাংকস অল। ঠিক আছে? আচ্ছা। ওকে, সো আমরা এখন যে রুলসটা পড়বো সেটা হচ্ছে আমরা ও ভালো কথা, আজকে আপনাদের একটা এক্সাম আছে। সবাইকে বলে নেই, আমাদের ক্লাস শেষে গত ক্লাসের যে আমি রাইট ফর্ম অফ ভার্বস পড়াইছি সেটার উপর আপনাদেরকে একটা টেস্ট দিতে হবে আজকে। ঠিক আছে? টেস্টটা কিভাবে দিবেন আমি ক্লাস শেষে আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে বলে দিব। ওকে। সো এখন আমরা জানবো মেমাইট। সো মেমাইট নরমালি হচ্ছে অনুমতি। মানে আমাদের বর্তমান, অতীত বা ভবিষ্যতে যদি আমরা কোনো কিছু সম্পর্কে অনুমান করি, সেক্ষেত্রে আমরা মেমাইট ব্যবহার করতে পারি। ওকে, সো আপনারা কাইন্ডলি ক্লাসে মনোযোগ দিন। কথার সময় কথা বলবেন, পড়ার সময় পড়া। ওকে, সো মে মাইট দিয়ে আমরা নরমালি কি করি? অনুমতি যখন চাই তখন আমরা মে অথবা মাইট ব্যবহার করতে পারি। আর বর্তমান, ভবিষ্যৎ অথবা অতীত সম্পর্কে যখন আমরা কোনো কিছু অনুমান করি, অর্থাৎ কোনো কিছু গেস করি, তখন আমরা কিন্তু মে মাইট ব্যবহার করতে পারি। এখানে সুন্দর করে দেখুন রুলসে বলা আছে, আমরা যখন ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করব, যেমন ইট মে রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। সো এটা দিয়ে আমরা কি কি অনুমান করেছি? ভবিষ্যতের একটা কাজ। যেমন ভবিষ্যতে মানে আজকে বৃষ্টি হতে পারে, সো এটা একটা কি ভবিষ্যতের অনুমান না? ওকে, সো ভবিষ্যতের অনুমান আমরা বোঝাতে আমরা কি ব্যবহার করব? আমরা মে ব্যবহার করব। সো ইট মে রেইন টুডে। ওকে, সো এটা আমাদেরকে কি বুঝাইছে? যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটা হচ্ছে আমাদের একটা অনুমান বা সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করেছি। সো আবার যদি অনিশ্চয়তা বোঝায়, মানে আমরা আমাদের অনুমানটা যদি মানে ঠিকও হইতে পারে অথবা ভুলও হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাইট ব্যবহার করব। এখানে মনোযোগ দিয়ে দেখুন। যখন আমরা দেখব কোনো সেন্টেন্সে যেমন কোনো সম্ভাবনা বা অনুমান করছি আমরা যে সেটা হতে পারে নরমালি পজিটিভ। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। আর যদি আমরা মাইট ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অনিশ্চয়তা বোঝাবে বা সম্ভাবনাটা নেই বোঝাবে। যেমন ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে। ঠিক আছে? ইট মাইট রেইন টুডে। সো এটা কিন্তু নিশ্চিতভাবে বলছি না। ইট মাইট রেইন টুডে মিন্স আজকে বৃষ্টি হইতেও পারে আবার নাও হইতে পারে। সো আশা করি আপনারা রুলস 4 এর কিছু অংশ বুঝতে পেরেছেন। আরো কিছু এক্সাম্পল দেখুন। ভেরি ইম্পোর্টেন্ট। এখানে দেখুন মে অথবা মাইট বি, অর্থাৎ মে বি অথবা মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি বর্তমান সময়ে অনুমান বোঝাতে। বর্তমান সময়ে অনুমান বোঝাতে আমরা আগেরটা দেখেছি ভবিষ্যৎ সম্পর্কে অনুমান। ঠিক আছে? এখন আমরা দেখব বর্তমান সময়ে যদি আমরা অনুমান বুঝাই তাহলে কি হবে? মে বি অথবা মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আপনারা কাইন্ডলি নোট করতে হবে। বর্তমান সময়ে যখন আমরা কোনো অনুমান বুঝাবো সেক্ষেত্রে আমরা মে বি অথবা মাইট বি ব্যবহার করব। যেমন দে মে অথবা দে মাইট বি ওয়াচিং টিভি। সো এখানে দেখুন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে? দে মে যেকোনো একটা হবে আরকি সেন্টেন্সে। দে মে অথবা দে মাইট বি ওয়াচিং টিভি। দে মে বি অথবা দে মাইট বি ওয়াচিং টিভি নাও। সো এটা কি বর্তমান সময়, যেমন তারা হচ্ছে তারা হয়তো টিভি দেখতেছে। হ্যাঁ? তারা হয়তো টিভি দেখতেছে, এটা অর্থে বুঝাইছে যে দে মে বি অথবা দে মাইট বি ওয়াচিং টিভি নাও।
আরেকটা এক্সাম্পল দেখুন, এটা ভেরি ইম্পর্টেন্ট। মে অথবা মাইট হ্যাভ, মে হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। অতীত সম্বন্ধে অনুমান বোঝাতে আমরা মে মে হ্যাভ প্লাস ভি থ্রি অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করব। সো আপনারা বুঝতেছেন কিনা আপনারা অবশ্যই মেসেজ বক্সে লিখবেন যে ভাইয়া এই জায়গাতে প্রবলেম হচ্ছে, কারণ আমি পড়ায় যাচ্ছি কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটা বুঝতে হবে এবং আমাদের আজকের ক্লাসটি রেকর্ডেড থাকবে। অবশ্যই যদি প্রবলেম হয় আপনারা কাইন্ডলি পরে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, একজন বলেছেন একটু স্লোলি বলার জন্য, মানে আমার পড়ার স্পিড একটু কমাবো নাকি? ওকে, ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, আমি আবারও বলছি, বর্তমান সময়ে যখন আমরা কোনো কিছু অনুমান করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মে মে বি অথবা মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, ঠিক আছে? ইব্রাহিম, এই ইব্রাহিম, ক্লাস করতেছি। ওকে, সো সবাই জয়েন করেছেন? যেটা বলছিলাম, আমরা যখন বর্তমান সময়ে কোনো কিছু অনুমান করে বলবো, সেক্ষেত্রে আমরা মে বি অথবা মাইট বির সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে? যেমন দে মাইট বি ওয়াচিং টিভি নাও, ঠিক আছে? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মে হ্যাভ অথবা মাইট হ্যাভ এর সাথে ভার্বের ভি থ্রি। এটা হচ্ছে অতীত সম্বন্ধে আমরা যখন কোনো কিছু অনুমান করব, অর্থাৎ অতীত সম্বন্ধে আমরা যখন কোনো কিছু অনুমান করব, সেক্ষেত্রে আমরা কিন্তু মাইট হ্যাভ অথবা মে হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করব। যেমন ইউ মাইট হ্যাভ হার্ড, সেটা হচ্ছে ভি থ্রি। হিয়ার থেকে হচ্ছে হার্ড, ঠিক আছে? HEARD, হার্ড, এটা হচ্ছে ভি থ্রি। সো ইউ মাইট হ্যাভ, সো আমরা মাইট হ্যাভ ব্যবহার করেছি ইউ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি অ্যাবাউট, ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সো আমাদের যে নার্সিং প্রফেশন, এটা হচ্ছে কার হাত ধরে আসছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাত ধরেই আসছে। সো তোমরা হয়তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনে থাকবে। ওকে, লেখাগুলো তো আগে লেখা, আগে থেকেই লেখা, এজন্য একটু ছোট। সো আসলে লেখাটা যেমনটাই দেখেন না কেন আমার কথাটা শোনার ট্রাই করুন, ঠিক আছে? আর এখানে লেখা আছে একটু ছোট, বাট আমার কথাটাও সাথে সাথে খেয়াল করুন। সো আমরা যখন অতীত সম্পর্কে কোনো কিছু অনুমান করে বলবো তখন আমরা কি ব্যবহার করব? মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। একটাই মনে রাখুন, মে হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। নোট করে রাখুন, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। সো ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তুমি হয়তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে শুনে থাকবে। সো আশা করি মে মাইটের ব্যবহার আপনারা শিখেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই জায়গাতে বুঝি নাই। সো আপনারা কাইন্ডলি মেসেজ বক্সে লিখুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এটা রুলস, ঠিক আছে? এটা ডিরেক্ট রুলস যে এটা তো আমরা যারা হচ্ছে টেন্স পড়েছি। সো আমি কি টেন্সের উপরে আপনাদের আলাদা একটা ক্লাস নিব? তাহলে জানাবেন। তাহলে আমি একটা ক্লাসে টেন্স সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কারণ টেন্স জানাটা ইংলিশের জন্য হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে? যাদের টেন্সে প্রবলেম অবশ্যই জানান
যে টেন্সের উপর একটি ক্লাস নেওয়া দরকার কিনা। কারণ আমি টেন্স ছাড়াই পড়াচ্ছি। আমি মনে করছি বা আমি বিশ্বাস করছি যে আপনারা যেহেতু ক্লাস 12 পর্যন্ত পড়ে আসছেন, আপনাদের টেন্স সম্পর্কে ভালো নলেজ আছে। সো স্টিল অনেকেই ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে কোনো সংকোচ বোধ করবেন না। অবশ্যই জানাবেন যে, "ভাইয়া টেন্সের উপর একটি ক্লাস নিলে ভালো হয়।" ঠিক আছে? আমি ক্লাস নিবো, সমস্যা নেই। ওকে, সো টেন্সের উপরে যদি ক্লাস নেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই জানাবেন। আর আমি আজকে যেটা পড়াচ্ছি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে আমরা কোথায় অক্সিলারি ভার্ব গুলো আ ব্যবহার করব। ওকে, ওকে, সো অনেকেই বলছেন যে টেন্স সম্পর্কে ভালো জানেন। আর আপনাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিয়ে রাখি। আপনারা যার কাছে যে গ্রামার বই আছে না কেন আপনারা কাইন্ডলি টেন্সটা হচ্ছে দেখে নিবেন। আ টেন্স জানাটা আসলে সবার জন্য ফরজ। মানে একদম বাধ্যতামূলক। টেন্স জানা ছাড়া গ্রামারে কিচ্ছু পারা যায় না। ঠিক আছে? সো আপনারা কাইন্ডলি টেন্সটা রিভিউ করে নিবেন। আর যদি মনে করেন যে একটা ক্লাস নেওয়া দরকার আমাকে গ্রুপে জানাবেন। আমি একটা রিভিউ ক্লাসের ব্যবস্থা করে দিব টেন্সের উপরে। ঠিক আছে? ঠিক আছে, আমি পড়ায় দিব। আমি একটা রিভিউ ক্লাস নিবো আপনাদের টেন্সের উপরে। ঠিক আছে? ওকে, নো প্রবলেম। সো আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, সো আমরা এখন শ্যাল শুড এর ব্যবহার শিখব। কোথায় শ্যাল ব্যবহার করব, কোথায় শুড ব্যবহার করব এবং টেন্সের কোথায় শ্যাল শুড ব্যবহার হলে এটার অর্থটা কি দাঁড়ায় সেটাও আমরা শিখব। সো শ্যাল শুড হচ্ছে মতামত চাইতে বা প্রস্তাব করতে আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা শ্যাল অথবা শুড ব্যবহার করব। ঠিক আছে? সো মতামত চাইতে যেমন আমরা অনেক সময় মতামত চাই না যে আসলে আ তোমার কি প্রয়োজন? অথবা তোমার জন্য কোনটা হলে ভালো হয়? আম তোমার জন্য মানে আমরা কোনো প্রস্তাব যখন করি যেমন তুমি কি আজকে খেলাধুলা করতে মাঠে যাবে? বা তুমি কি আজকে স্কুলে যাবে? অথবা আজকে আ দুপুরে লাঞ্চ একসাথে করলে কেমন হয়? সো এই টাইপের আমরা যখন কারো কাছ থেকে কোনো মতামত জানতে চাই, অর্থাৎ কোনো কারো থেকে যখন তাদের ওপিনিয়ন জানতে চাই অথবা তাদেরকে কোনো প্রপোজাল দিতে চাই, কোনো প্রস্তাব করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা shall ব্যবহার করব। কি ব্যবহার করব? shall ব্যবহার করব। সো এক্সাম্পল দেখুন, "Shall I make a cup of tea?" আমি কি তোমার জন্য ১ কাপ চা তৈরি করব? ঠিক আছে? সো "Shall I make a cup of tea?" অর্থাৎ shall টা দেখুন এখানে প্রশ্নবোধক বাক্য কিন্তু। সো আমরা মতামত চাইতে যেমন আমি মতামত চাচ্ছি যে, "আমি কি তোমার জন্য ১ কাপ চা তৈরি করব?" সো অথবা "আমি কি তোমার জন্য আ লাঞ্চ রেডি করব?" সো এই টাইপের যদি কোনো এক্সাম্পল পরীক্ষায় ঘুরায় আসবে বা চেঞ্জ হয়ে আসবে, সো আপনারা আপনাদের মনের মতো করে এক্সাম্পল লিখুন এখানে যে আ এটার আদলেই লিখুন যে কারো কাছ থেকে কোনো মতামত চাওয়া বা কোনো প্রস্তাব অর্থে আপনারা প্রশ্নবোধক বাক্য এক্সাম্পল তৈরি করুন। এখানে আমি ২ টা লিখেছি, আপনারা নিজেরা আরো একটা করে মিনিমাম তৈরি করুন। ঠিক আছে? একটু চিন্তা করে লিখুন, সমস্যা নেই। সো মতামত চাইতে অথবা প্রস্তাব অর্থে আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা কি ব্যবহার করব? shall ব্যবহার করব। দেখুন আরেকটা এক্সাম্পল, "Shall we go to the park?" আমরা কি পার্কে যেতে পারি? "Shall we go to the park?" আমরা কি পার্কে যাবো? বা আমরা কি পার্কে যেতে পারি? সো এটা মতামত চাওয়া হচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক বাক্যে কি ব্যবহার করব? shall ব্যবহার করব। সো I think it's clear to everyone. সো আমরা দেখুন shall এর আরো কিছু ব্যবহার শিখি। shall, should এর ব্যবহারটা আসলে গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমাদের লেকচার শিট রেডি করা হচ্ছে অক্সিলারি ভার্বের মডেল অক্সিলারিজ এর উপর। লেকচার শিট রেডি হলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? আ এখন কি একটু ব্রাইট দেখা যাচ্ছে কিনা? অবশ্যই জানাবেন। ওকে। সো শুড এর ব্যবহার দেখুন। শুড আমরা কোথায় ব্যবহার করব? আম সাধারণ অর্থে আমরা আ যারা কোচিং করছেন আমাদের সবগুলো লেকচার শিট যখন রেডি হয়ে যাবে তখন আমরা নিজ দায়িত্বে আপনাদের প্রত্যেককে কুরিয়ার করে পাঠানোর ব্যবস্থা করব। সো ডোন্ট ওয়ারি। লেখা একটু ছোট, সেজন্য আমি আবারও সরি জানাচ্ছি সবাইকে। আর আমি লেখার ক্লাসের পরে হচ্ছে পিকচার তুলে দিয়ে দিব যেন আপনারা সবাই পেয়ে যান। ঠিক আছে? আর এই রুলস গুলো হইতে পারে আপনি এগুলোর সাথে পরিচিত যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করেন। আর অনেকেই আছেন হয়তো তাদের কাছে নতুন।
সো ডোন্ট ওয়ারি, আমরা যে কমন যে বিষয়গুলো বিএসসি এবং ডিপ্লোমা এবং যেটা আসলে সবারই প্রয়োজন জানা, আমরা সেগুলোই জানাবো। আর অতিরিক্ত কিছুই পড়াবো না যেগুলো আসলে প্রয়োজন নেই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। সো প্রত্যেকটা লেকচার রেডি করার ক্ষেত্রে আমি গুরুত্ব দিয়ে কাজ করছি। আপনারা ইনশাআল্লাহ 100% বিশ্বাস রাখতে পারেন যে আমি যেগুলো এনালাইসিস করে পড়াবো সেখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা কিছু পাবেন আপনারা। ওকে, সো আমরা শুড কখন ব্যবহার করব? সাধারণ অর্থে আমরা শুড ব্যবহার করব কোথায়? ভবিষ্যতে কোনো একটা কাজ করা উচিত ছিল এই টাইপের অর্থে, অথবা ভবিষ্যতে এটা করা কর্তব্য ছিল অথবা দায়িত্বের মধ্যে পড়তো এই টাইপের যখন আমরা কিছু বোঝাবো, তখন আমরা শুড ব্যবহার করব। দেখুন এখানে সাধারণ অর্থে অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো কর্তব্য বুঝাতে অথবা উচিত অথবা কোনো একটা দায়িত্ব ছিল, করলে ভালো হইতো বা করা উচিত ছিল এই টাইপের যখন কোনো অর্থ বুঝাবে তখন আমরা শুড ব্যবহার করব। যেমন ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। তো দেখুন মানে আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। ঠিক আছে? সেটা হচ্ছে কি? আমরা ভবিষ্যৎকালের কোনো কর্তব্য যেমন বাবা-মা যাদের আছেন তাদের ক্ষেত্রে আমরা কি বলব যে তোমার তোমার বাবা-মায়ের কথা শোনা উচিত। অথবা তোমার বাবা-মায়ের কথা মেনে চলা উচিত। অথবা তারা যেভাবে বলে সেভাবে চলা উচিত। সো সেক্ষেত্রে আমরা কি বলব? ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। তো শুডটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? যে ভবিষ্যৎকালের কোনো কর্তব্য বা এটা উচিত অর্থে ব্যবহার করা হয়েছে যে আসলে তোমার বাবা-মার প্রতি তোমার যত্ন নেওয়া উচিত অথবা তাদের কথা শোনা উচিত। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা আরো একটা এক্সাম্পল করে মেসেজে লিখবেন শুডের অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো উচিত কাজ বা কর্তব্য সম্পর্কে আপনারা নিজেরা একটা এক্সাম্পল তৈরি করুন। আর এখানে আরেকটা এক্সাম্পল আছে সেটাও দেখুন। ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, যে তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত বা কর্তব্য। তো আমি এখানে ২ টা এক্সাম্পল দিয়েছি। আপনারা কাইন্ডলি আরো এক্সাম্পল তৈরি করুন। আমি পরে শোনাবো আপনাদেরকে সবাইকে যাতে সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো শুড আমরা কোথায় ব্যবহার করি নরমালি? কোনো কর্তব্য, ভবিষ্যৎকালের কোনো কর্তব্য বা কোনো উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। একজন লিখেছেন, আচ্ছা আমি সবারগুলি পড়ে শোনাচ্ছি। "You should read attentively." ওকে। সো এটা ভালো ছিল। "You should get a seat for nursing." আম হুম, ভালো। "We should take proper steps against corruption." হ্যাঁ, ভালো লিখেছেন। "You should take care of your daily routine." Okay. So you should take care of your daily routine. Okay, very good. You should do the work. You should do the work মানে কোন কাজ? একটু স্পেসিফিক ভাবে বলতে হবে। ঠিক আছে? You should obey the rules. Okay. You should obey the rules বলতে কিসের রুলস? একটু স্পেসিফিক করে লিখতে হবে। We should plant more trees. Very good. So আপনারা সবার এক্সাম্পল গুলো দেখবেন তাহলে আপনাদের আইডিয়াটাও কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? সো আরেকজন লিখেছেন he should go to the school. তার স্কুলে যাওয়া উচিত। হুম, ঠিক আছে। সো আপনাদের দেখুন আমি মাত্র ২ টা এক্সাম্পল লিখেছি যখন আপনারা আরো অনেকে অনেক এক্সাম্পল লিখছেন। সো পরীক্ষায় ধরেন আমার এক্সাম্পলটা আসবে অথবা আপনাদের এক্সাম্পলটা আসবে। বাট রুলস কিন্তু সেইম। রুলস সব ক্ষেত্রেই একই। আরেকজন লিখেছেন "You should take care of body fitness." You should take care of your দিতে হবে। যেহেতু একজনকে স্পেসিফিক ভাবে বলছেন। You should speak the truth. ট্রুথ এর আগে আমরা দি ব্যবহার করব। You should speak the truth. You should go there. So go there, there means কোথায় যেতে হবে? একটা স্পেসিফিক লোকেশন বলতে হবে। You should do the study. Okay. অথবা you should do the homework. হুম? You should learn your lesson properly. Very good. So আমরা ভবিষ্যৎকালের কোনো কাজ উচিত অর্থে অথবা কর্তব্য টাইপের অর্থে আমরা কি ব্যবহার করব? should ব্যবহার করব। You should read attentively. You should go you should go আড্ডা। কোন আড্ডা এটা? আমি এটা বুঝলাম না। এমডি আলামিন ভুঁইয়া লিখেছেন "You should go আড্ডা।" আড্ডা কিন্তু আমাদের স্কুলের নাম। আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয়, আড্ডা ডিগ্রি কলেজ। আচ্ছা, "He should go to the hard study." এটা দিয়ে কি বুঝাইছেন? শেখ শিশির আপনি এটার বাংলা অর্থটা লিখুন। "He should go to the hard study." এটা অর্থটা আপনি কাইন্ডলি এখানে লিখুন। "He hides the pen lest I should request to return it." Okay, very good. আমরা এত কমপ্লেক্স গুলোতে যাচ্ছি না যেহেতু এটা বেসিক। ভবিষ্যৎকালের শুড ভবিষ্যৎকালের উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। ইউ শুড আর্ন মানি টু সারভাইভ। ভেরি গুড। ইউ শুড লিভ দ্য ক্লাস। কাকে ক্লাস থেকে চলে যেতে বলছেন?
ওকে, ইউ শুড স্টপ। ওকে, আমি পড়া থামিয়ে দিচ্ছি, আর পড়াবো না। I should early rising, এটা একটু ভুল হয়েছে। I should লিখতে পারেন I should wake up early in the morning, হ্যাঁ? অথবা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? You should obey the rules of English. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকেই অনেক এক্সাম্পল দিয়েছেন। এটার জন্য আর এক্সাম্পল লিখতে হবে না। আমরা ক্লাসে ফিরে যাই। ওকে। সো আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট যেটা শুড এর ক্ষেত্রে, শুড হ্যাভ প্লাস V3। শুড হ্যাভ এর সাথে মনে রাখবেন সবসময় V3 হবে। শুড হ্যাভ এর সাথে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো আপনাদেরকে এটা লিখে রাখুন খাতাতে, শুড হ্যাভ প্লাস V3 ব্যবহৃত হয় সেন্টেন্সে। অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে আমরা শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। আপনারা এটা অবশ্যই মনে রাখতে হবে যে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা করা হয়নি আলসেমির কারণে। আলসেমির কারণে বা procrastination। সো আপনারা কি procrastination শব্দটার সাথে পরিচিত আছেন কিনা? যদি কেউ জানেন procrastination, 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 procrastination অর্থটা আপনারা জানেন কিনা কাইন্ডলি মেসেজ বক্সে লিখুন। আ আ একজন লিখেছেন জানেন না, জানেন না, জানেন না। ওকে, নো প্রবলেম। আমি একটু পরেই বলে দিচ্ছি। সো অতীতের কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা করা হয়নি। এরকম অর্থে আমরা কি ব্যবহার করব? should have ব্যবহার করব। should have এর সাথে কি হয়? ভার্বের V3, ঠিক আছে? ওকে, সো procrastination হচ্ছে ধরুন আমার কোনো একটা কাজের ডেডলাইন আছে ২ দিন পরে। কিন্তু আ আমি আসলে কাজটা করছি না আলসেমির কারণে, ঠিক আছে? আমি মনে করতেছি যে কাজটা আমি করেই ফেলবো। এই তো লাস্ট লাস্ট ঘন্টায় আমি করতে পারবো, অথবা কাজটা যেদিন লাস্ট ডেট এর আগের দিনই আমি কাজটা করে ফেলবো। কিন্তু আল্টিমেটলি কি কাজটা করা হয় না। সো আমরা যখন কোনো কাজ ধরুন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে কিন্তু আমরা আলসেমি করে কাজটা করি না, এটাই হচ্ছে procrastination, ঠিক আছে? নীলা ক্যাথারিন লিখেছেন বিলম্ব। হ্যাঁ, অনেকটা বিলম্ব অর্থ। আমি ইংলিশটা বললাম আরকি যে আ মানে আমি ডেফিনিশনটা দিলাম যে ধরুন আমরা কোনো কাজের একটা নির্দিষ্ট ডেডলাইন আমরা জানি যে এটা আমাদের এই তারিখের মধ্যে করতে হবে। বাট আমরা যখন ঢিলেমি করি, অর্থাৎ আমরা যখন উম আ মানে কাজটা করি না আলসেমির কারণে বা যেকোনো কারণে, আবার আমরা মনেও করি যে কাজটা তো আমি পারবো, কাজটা তো আমি করে ফেলবো, কাজটা তো আমি পারবো, আমি করে ফেলবো। বাট আল্টিমেটলি কাজটা করা হচ্ছে না। এটাই হচ্ছে procrastination। ওকে। সো আমাদের ক্লাসের অলরেডি প্রায় ৪৫ মিনিট হয়ে গিয়েছে। নো প্রবলেম। আমরা ক্লাসটা ১ ঘন্টা প্লাস করার ট্রাই করছি যেহেতু অনেকগুলো রুলস, এবং আমি চাই যে আপনারা যেন এট লিস্ট সবগুলো রুলস ভালোভাবে বোঝেন। ঠিক আছে? আর প্রয়োজনে এটার আরেকটা বাকি অংশ যদি কিছু মিস যায় সেক্ষেত্রে আমি আরেকটা ক্লাসের আয়োজন করব। ডোন্ট ওয়ারি। এবং আপনাদের বুঝতে যদি অবশ্যই কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই এখানে মেসেজ বক্সে লিখবেন। আর আমি যেই রুলস গুলো পড়াবো আশা করি এই রুলস গুলো থেকে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। এবং আজকে আপনাদের একটি মডেল টেস্ট আছে রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। যদি কেউ ২০ এ ২০ না পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খবর আছে আজকে। ওকে। সো দেখুন, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা করা হয়নি এটা বোঝাতে আমরা should have ব্যবহার করব। সো should have দিয়ে আপনারা এক্সাম্পল লিখুন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, you should have এটা হচ্ছে do, ভার্বটা ছিল কি do, এটার V3 হচ্ছে কি done, ঠিক আছে? সো দেখুন you should have, সো should have অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল বাট কাজটা করা হয়নি। সো you should have এটা হচ্ছে V3 done, you should have done the work। অর্থাৎ তোমার কাজটা করা উচিত ছিল বাট তুমি কাজটা কি করোনি? করোনি তুমি। এই অর্থে আমরা কি ব্যবহার করেছি? You should have done the work। কিন্তু তোমার কাজটা করা উচিত ছিল বাট তুমি কাজটা করোনি। সো আপনারা এরকম একটা এক্সাম্পল তৈরি করে দিন। এটা আসলে should have প্লাস V3 এই রুলসটা মোস্ট ইম্পোর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে? should have এর অনেক ব্যবহার ইউনিভার্সিটিতে, মেডিকেলে এবং নার্সিং ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সো আপনারা মেসেজ বক্সে should have ব্যবহার করে আপনারা সেন্টেন্স তৈরি করুন। আম তাহলে ভালো হবে। you should have, ওকে আমি প্রথম থেকে পড়ছি। আ you should have চলে যায় কেন? You should have helped the poor. Very good example. You should have changed this bad habit. You should have, ওকে একজন লিখেছে নীলাদ্রির নীল। আপনার গ্রামাটিক্যাল একটু কারেকশন দরকার। দেখুন you should have
ইউ শুড হ্যাভ এর পরে অবশ্যই ভার্বের V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের ৩ নাম্বার ফর্মটা হবে। সো আপনি লিখেছেন ইউ শুড হ্যাভ ওয়েন্ট হবে না, এখানে গন হবে। গো, ওয়েন্ট, গন। সো ইউ শুড হ্যাভ গন টু স্কুল রেগুলারলি। সুমনা বড় লিখছেন ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। ওকে, ভেরি গুড। আরেকজন লিখেছেন you should have helped the poor. Very good. You should have done your duty. Very good. You should have respected your guest. Okay, very good. You should have attend. এখানে দেখুন from ওয়ান নূর, আপনার আমি নামটা জানি না, এখানে যেহেতু নাম লেখা নেই, আপনি লিখেছেন ইউ শুড হ্যাভ অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি আবারও বলছি, শুড হ্যাভ যখন ব্যবহার করব তখন V3 হবে। দেখুন অনেকেরই ব্যাপারটা ক্লিয়ার লাগছে না মনে হচ্ছে। আপনারা যখন শুড হ্যাভ ব্যবহার করবেন তখন অবশ্যই ভার্বের V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা যখন শুড হ্যাভ ব্যবহার করব তখন আমরা V3 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। You should have completed your job. You should have completed your job. Okay, very good. You should have received the message. Very good. You should have completed the বানান ভুল আছে। সিরাজুম মুনিরা বানান ঠিক করে লিখুন। এখানে বানান ভুল লিখেছেন আপনি। You should have left your bad habit. Very good. You should have read the book. Okay. You should have attended. এখানে attend হবে কেন? attended হবে। ed যুক্ত করুন। এটা V3 হবে। আমি আবারও বলছি, should have যখন ব্যবহার করবেন অবশ্যই ভার্বটা V3 হবে, অর্থাৎ ভার্বের past participle form হবে। You should have gone to class. You should have succeed. এটাও ভুল লিখেছেন। আশরাতুন, আশরাতুন দেখুন আপনি succeed এর V3 হচ্ছে succeeded, ed যুক্ত করতে হবে। You should have gone to Cox's Bazar. Very good. You should have go to the school. এটা ভুল হয়েছে। You should have gone to the school হবে। From Galaxy J4 আপনারটা ভুল হয়েছে। You should have যখন ব্যবহার করবেন তখন ভার্বের past participle form হবে। Go হয়ে যাবে gone. You should have. Okay. So you should have gone to college. Very good. You should have read attentively. You should have danced in the class. Okay. Very good. সবাই যারা লিখেছেন, আপনারা অবশ্যই শুড হ্যাভ যখন ব্যবহার করবেন তখন ভার্বের V3 ইউজ করবেন। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, ইউ শুড হ্যাভ রিটেন এ লেটার, ইউ শুড হ্যাভ রেসপেক্টেড ইউর নেইবার্স, ইউ শুড হ্যাভ রেসপেক্টেড ইউর প্যারেন্টস। ভেরি গুড। আপনারা অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল লিখেছেন, আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই মেসেজে এখানে জানাবেন। ইউ শুড হ্যাভ সাকসিডেড ইন দ্য এক্সাম। ওকে, ভেরি গুড। সবাইকে ধন্যবাদ। অনেক এক্সাম্পল দিয়েছেন সুন্দর সুন্দর। অবশ্যই মনে রাখবেন যখন আপনারা শুড হ্যাভ ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা V3 ব্যবহার করবেন। এটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট একটা রুলস। আপনারা যখন শুড হ্যাভ ব্যবহার করবেন তখন ওকে, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন উইল উডে চলে যাই। উইল উড আমরা কখন ব্যবহার করব? ঠিক আছে? ভবিষ্যতের কোনো ঘটনা, অনুরোধ বা বিনীত অনুরোধ অর্থে আমরা উইল অথবা উড ব্যবহার করব। ঠিক আছে? আমরা উইল অথবা উড কখন ব্যবহার করব? ভবিষ্যতের কোনো ঘটনা অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আমরা যখন অনুরোধ অথবা বিনীত অনুরোধ করব, তখন আমরা উইল অথবা উড ব্যবহার করব। যেমন I will go to কুমিল্লা। সেটা হচ্ছে ভবিষ্যতের একটা ঘটনা। ঠিক আছে? I will go to কুমিল্লা মানে অথবা I shall go to কুমিল্লা মানে আমি কুমিল্লা যাব। সেটা হচ্ছে কি ভবিষ্যতের একটা ঘটনা বা ভবিষ্যতের একটা কাজ। তো এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আপনারা অবশ্যই টেন্স যারা জানেন বা যারা জানেন না নো প্রবলেম, আমি টেন্সের উপর একটা রিভিউ ক্লাস নিব। তো উইল অথবা উড আমরা কখন ব্যবহার করব? ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনা অথবা অনুরোধ অথবা বিনীত অনুরোধের ক্ষেত্রে আমরা উইল অথবা উড ব্যবহার করব। সো বিনীত অনুরোধ দেখুন, উড ইউ প্লিজ নট ওয়ারি। আপনি কি দয়া করে একটু শান্ত হবেন বা দুশ্চিন্তা করবেন না? উইল ইউ প্লিজ নট ওয়ারি। আপনি কি কাইন্ডলি অর্থাৎ আপনি কি দয়া করে চিন্তা করবেন না? এরকম অর্থে। সো যখন আমরা বিনীত অনুরোধ করি কোনো কিছু, আপনারা এটার একটা এক্সাম্পল লিখুন যে উড দিয়ে আপনারা একটা সেন্টেন্স তৈরি করুন প্রত্যেকে। We will visit to the zoo. ওকে, সো আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলটা সবাই পারবেন। আপনারা উড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করুন প্রত্যেকে। উড আমি লিখেছি উড ইউ প্লিজ নট ওয়ারি। আপনি কি দয়া করে দুশ্চিন্তা করা বন্ধ করবেন? এরকম আরকি। সো ওকে, ভেরি গুড। Would you please help me? Very good. Will you go to USA ইনশাআল্লাহ? ওকে।
I will go to Riams নার্সিং কলেজ। ওকে, আমার কোনো নার্সিং কলেজ নেই। এবছর আমরা অ্যাডমিশন কোচিং দিয়েছি। ইনশাআল্লাহ প্ল্যান আছে ঢাকাতে অথবা কুমিল্লা ডিস্ট্রিক্টে একটা নার্সিং কলেজ প্রতিষ্ঠা করার জন্য। যখন বুড়া হয়ে যাব। Would you mind a cup of tea? ওকে, ভেরি গুড। সবাই খুব সুন্দর, সুন্দর এক্সাম্পল লিখছেন। আ would you please close the door? ওকে। সো আপনাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে আসলে আমরা কি অর্থে এটা ব্যবহার করছি। আপনারা হয়তো এতদিন ব্যবহারটা জানেন বাট কোন অর্থে ব্যবহার করছেন সেটা জানতেন না। সো আজকে জেনে নিন আমরা কোনো কিছুর অনুরোধ বা বিনীত অনুরোধ অথবা ভবিষ্যৎ কোনো ঘটনা বোঝাতে আমরা will অথবা would ব্যবহার করে থাকি। ওকে, would you mind going to my home? ইনশাআল্লাহ পারবেন ভাইয়া। Would you like to take the breakfast? Okay, very good. Okay, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর, সুন্দর এক্সাম্পল তৈরি করেছেন। আমাদের আরো অনেক পড়া আছে। সময় যাচ্ছে। যাদের এমবি খরচ করে যারা পড়ছেন, তাদের ক্ষেত্রে একটু আ আ প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি। ডোন্ট ওয়ারি। আমি আপনাদের এমবি নষ্ট করব না। অবশ্যই আ হেল্প করার ট্রাই করছি এবং স্টিল যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আমরা এখন শিখব মাস্ট এর ব্যবহার। আমরা কোথায় মাস্ট ব্যবহার করব? সো আমরা অনেকেই হচ্ছে মাস্ট শব্দটার সাথে পরিচিত। হুম? সো মাস্ট শব্দটা আমরা কোথায় ব্যবহার করব? মাস্ট শব্দটা আসলে বিভিন্ন অর্থে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত হয়। দেখুন, জরুরি উপদেশ বা সুপারিশ অর্থে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। দেখুন, জরুরি উপদেশ বা সুপারিশ অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? মাস্ট ব্যবহার করতে পারি। যেমন, "You are ill, you must see a doctor." সেখানে সুপারিশ অথবা পরামর্শ দিচ্ছে অথবা উপদেশ দিচ্ছে। ঠিক আছে? জরুরি উপদেশ। যেমন সে অসুস্থ, তার জরুরি একটা এমার্জেন্সি একটা তার ট্রিটমেন্ট দরকার বা ডক্টরের কাছে যাওয়া দরকার। সেক্ষেত্রে জরুরি উপদেশ বা সুপারিশ অর্থে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। সো এখানে কি ব্যবহার করছি? "You are ill", তুমি অসুস্থ। "You must see a doctor", তোমার কি একজন ডক্টর ভিজিট করা উচিত। সো আপনারা আরেকটা এক্সাম্পল লিখুন। সুপারিশ অর্থে আপনারা একটা এক্সাম্পল লিখুন। জরুরি উপদেশ অথবা সুপারিশ অর্থে আপনারা মাস্ট ব্যবহার করে একটা সেন্টেন্স লিখুন প্রত্যেকে। ঠিক আছে? "You must go to school", "You must see her about study." ওকে, নেক্সট। একটু ফাস্ট কাজ করতে হবে। ঠিক আছে? আমরা টাইম যেন ওয়েস্ট না হয় এবং পড়াটাও যাতে ভালো হয় সেভাবে আমরা ট্রাই করব। "You must call me." You must read attentively. Very good. You must marry Charlie. এই মাস্ট বানান ভুল লিখবেন না। ঠিক আছে? MUST. You must do the homework. Must MAST না। You must. You must read ঠিক কি লিখছেন? ঠিক বুকস মানে? You must fail. ওকে। ওকে, অনেকেই সুন্দর, সুন্দর এক্সাম্পল লিখছেন। আপনারা সবাই যারা স্টুডেন্ট আছেন সবাই প্রত্যেকের এক্সাম্পলটা দেখবেন যে অন্যরা কি লিখছে। এবং কোনো ভুল পেলে আমাকে জানাবেন, আমি কারেকশন করার ট্রাই করব। ওকে, সো জরুরি উপদেশ বা সুপারিশ অর্থে আমরা কি ব্যবহার করব? মাস্ট ব্যবহার করব। আর জানা তথ্য থেকে অনুমান অর্থে, অর্থাৎ যেমন আমি অনেক ইনফরমেশন জানি, তো সেখান থেকে আমি একটা অনুমান করে বলবো। ঠিক আছে? যেমন জানা ইনফরমেশন বা জানা তথ্য থেকে, জানা ইনফরমেশন, দেখুন আপনার মাথাতে অনেক ইনফরমেশন আছে, তো সেখান থেকে আপনি যদি একটা অনুমান করেন সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে? এটা আপনাদের জন্য একটা এমসিকিউ কোয়েশ্চেন। যেমন মনে করুন আপনার মাথায় অনেক ইনফরমেশন আছে বা আপনি অনেকের সম্পর্কে অনেক কিছু জানেন। সেক্ষেত্রে আপনি কিভাবে অনুমান করে যখন কোনো কিছু বলবেন তখন আপনি কিভাবে মাস্ট ব্যবহার করবেন? দেখুন, এক্সাম্পলটা অনেক সুন্দর দেখুন। "You think she is married." তুমি কি মনে করো সে বিবাহিত? She dash be, ঠিক আছে? She dash be, she has, দ্বিতীয় অংশটা দেখুন। She hasn't got a ring on her finger. লেখা ছোট, আমার কথাটা শুনুন তাহলে বুঝবেন। She hasn't got a ring on her finger. তার হাতে কিন্তু আংটি নেই। মানে সে হাতে কোনো আংটি পরেনি। তাহলে অনুমানটা কি কোন দিকে যায়? অনুমানটা হচ্ছে কি সে বিবাহিত নাকি অবিবাহিত? কমেন্ট করে জানান। দেখুন, মনে করুন এখানে "Do you think she is married?" আমি এখানে do দিলাম একটা প্রয়োজনে। "Do you think she is married?" তুমি কি মনে করো সে বিবাহিত? She dash be, এখানে she must be হবে নাকি she must not be হবে? নাকি cannot be হবে নাকি can't be হবে?
ওকে, অনেকেই ভুল লিখেছেন সেজন্য ধন্যবাদ। সমস্যা নেই। ভুল থেকে আমরা শিখব। ইটস ওকে টু মেক মিস্টেক। ওকে, সো দেখুন, ডু ইউ থিংক শি ইজ ম্যারিড? তুমি কি মনে করো সে বিবাহিত? শি শূন্যস্থানে কি হবে? এখানে দেখুন ক্যান আছে, ক্যান্ট আছে, ক্যান্ট আছে, মাস্ট আছে, মাস্ট নট আছে। ঠিক আছে? She hasn't got a ring on her finger. দেখুন, একটা মেয়ে যখন বিবাহিত হয়, বিশেষ তার অথবা তার এনগেজমেন্ট হয়, সেক্ষেত্রে তার হাতে কিন্তু একটা রিং থাকে, অর্থাৎ একটা আংটি থাকে। কিন্তু she hasn't got a ring on her finger, অর্থাৎ তার হাতে কোনো আংটি নেই। তাহলে আমাদের অনুমানটা কি হবে? সে অবিবাহিত হবে, তাই না? আনম্যারিড হবে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এখানে? মাস্ট নট ব্যবহার করব। ঠিক আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? না বুঝলে কাইন্ডলি প্রশ্ন করুন যে কোন জায়গাতে বুঝেননি। সেটা একটু ট্রিকি কোয়েশ্চেন যে আমরা মাস্ট কিন্তু মাস্টই ব্যবহার করতাম, কিন্তু মাস্ট নট ব্যবহার করেছি কারণ এখানে বলেছে she must not be, কারণ তার হাতে কোনো আংটি নেই। যদি আমরা দেখতাম আম ওকে, আমি একটু আনমিউট করে দিচ্ছি। একজন আনমিউট হতে চাইছেন। আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, দেখি আগে কে আনমিউট হতে চাচ্ছে। আমি স্পেসিফিক ভাবে আনমিউট করি। আ সুমনা বড়ুয়া লিখেছেন। ওকে। আ সুমনা। আ হ্যাঁ, সুমনা প্রশ্ন করো। হ্যালো। জি, বলুন। ওকে, সো অনেকের আসলে নেট প্রবলেম বা এমবি প্রবলেম। সেক্ষেত্রে আমি পরে আলোচনা করছি। আমি ক্লাসটা আগে শেষ করি। আমরা ক্লাস শেষে আলোচনা করি। সো আমরা নরমালি এখানে মাস্ট ব্যবহার করতাম। কিন্তু যেহেতু দেখেছি তার হাতে কোনো আংটি নেই, অর্থাৎ সে অবিবাহিত। অর্থাৎ আমাদের অনুমানটা হচ্ছে সে অবিবাহিত। এজন্য আমরা মাস্ট নট ব্যবহার করেছি। আর যদি আমরা দেখতাম she has got a ring on her finger, আমরা যদি দেখতাম এরকম লেখা যেখানে তার হাতে একটা আংটি আছে এরকম থাকতো, তাহলে আমরা কি লিখতাম অনুমানটা? she must be married, হ্যাঁ? she must be. সো আশা করি বুঝতে পেরেছেন। স্টিল যদি প্রবলেম হয় আমি আবারও বলছি, আমাদের জানা অনুমান থেকে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব, অর্থাৎ আমাদের জানা ইনফরমেশন থেকে আমরা যদি কোনো অনুমান করি, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। কিন্তু আগে সেন্টেন্সটার অর্থ দেখতে হবে। এবং এখানে she has not got a ring on her finger, অর্থাৎ তার হাতে কোনো আংটি নেই, এজন্য সে আ অবিবাহিত। তো আমাদের অনুমানটা হচ্ছে সে অবিবাহিত। তাইলে অবিবাহিত যেহেতু she must not be, অর্থাৎ সে বিবাহিত নয়, এরকম অর্থ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। আর আমরা পরের রুলসে চলে যাচ্ছি। মাস্ট হ্যাভ, এই রুলসটাও বেশি ইম্পোর্টেন্ট শুড হ্যাভ এর মতো। সো শুড হ্যাভ, মাস্ট হ্যাভ এর ক্ষেত্রে V3 ব্যবহার করা হয়। দেখুন, মাস্ট হ্যাভ এর সাথে আমরা কি ব্যবহার করব? V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন জানা তথ্য থেকে অতীতে কোন ঘটে গেছে এমন কিছু অনুমান করতে আমরা কি করব? মাস্ট হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ কোন জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এরকম কিছু অনুমান করতে। অর্থাৎ আমাদের মাথার মধ্যে আছে এরকম অনেক ইনফরমেশন আছে। এর থেকে যদি অর্থাৎ কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন কিছু অনুমান করতে আমরা কি ব্যবহার করব? মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। যেমন ইউ স্টার্টেড আর্লি। ইউ স্টার্টেড আর্লি মর্নিং, তুমি খুব তাড়াতাড়ি শুরু করেছিলে। ইউ মাস্ট হ্যাভ রিচড হোম বিফোর নুন, অর্থাৎ তুমি দুপুরের আগেই বাসা বাসাতে যাওয়া উচিত ছিল। সো আপনারা এটা দিয়ে একটা এক্সাম্পল তৈরি করুন। মাস্ট হ্যাভ প্লাস V3 দিয়ে একটা এক্সাম্পল তৈরি করুন। একদম সেম শুড হ্যাভ এর মতো। সো আমরা মাস্ট হ্যাভটা কখন ব্যবহার করব? মানে অতীতে কোনো কিছু ঘটে গেছে এমন কিছু অনুমান করতে। অর্থাৎ অতীতের জানা কিছু থেকে কোনো একটা কিছু ঘটে গেছে এমন কিছু অনুমান করতে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করব। তো আপনাদের বুঝতে প্রবলেম হলে মেসেজে লিখুন যে ভাই এই জায়গাতে বুঝতে পারছি না। একজন লিখেছেন ইউ ran ফার্স্ট, ইউ মাস্ট হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস। ওকে, ভেরি গুড। সো এখানে দেখুন, এখানে আমরা প্রথম অংশটা পাস্ট ইনডেফিনিট লিখব এবং পরের অংশটা কি ব্যবহার করব? মাস্ট হ্যাভ
প্লাস V3 ব্যবহার করব। এভাবে আমরা করতে পারি। সো ২ টা অংশ দিয়ে করলে ভালো। তাহলে এটার মতো হবে। সো অনেকেই মনে হয় রুলসটাতে একটু জটিলতা পাচ্ছেন। আমি আবারও বলছি, মাস্ট হ্যাভ আমরা কখন ব্যবহার করব? কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন কিছু আমরা যখন অনুমান করে বলি, তখন আমরা মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার করি। ইউ মাস্ট হ্যাভ রিড ইউ মাস্ট হ্যাভ রিড দ্য বুক। হুম, ওকে, ওকে। অনেকেই অনেক সুন্দর, সুন্দর এক্সাম্পল লিখছেন। আপনারা সবাই পড়ে নিন অন্যদের এক্সাম্পল গুলো। আমরা একটু সামনে যাই। ওকে। বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। আরেকটা ইম্পোর্টেন্ট রুলস দেখুন। আমি এগুলো এক্সাম্পল গুলো আপনারা অবশ্যই পড়ে নিন। অনেক সুন্দর, সুন্দর এক্সাম্পল লিখছে অনেকেই। তবে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে মেনশন করুন। আমি আলোচনা করব। সো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা বোঝাতে আমরা মাস্ট অথবা মাস্ট নট ব্যবহার করব। তো মাস্ট হচ্ছে পজিটিভ আর মাস্ট নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? জাস্ট নট অ্যাডজাস্ট করে এটার সাথে। ওকে। সো বাধ্যবাধকতা অর্থাৎ কোনো কিছু করতেই হবে বা কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা উচিত নয় অর্থাৎ নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে আমরা মাস্ট অথবা মাস্ট নট ব্যবহার করতে পারি। যেমন ইউ মাস্ট কাম টু দ্য অফিস ইন টাইম। তোমার উচিত অফিসে যথাসময়ে উপস্থিত হওয়া বা যথাসময়ে আসা। সো এটা হচ্ছে একটা কি বাধ্যবাধকতা। সো আপনারা বাধ্যবাধকতা দিয়ে একটা মাস্ট ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করুন প্রত্যেকে। আমি এটা পড়ে শোনাবো সবাইকে। ঠিক আছে? সো বাধ্যবাধকতা দিয়ে আপনারা একটা সেন্টেন্স তৈরি করুন প্রত্যেকে, যে মাস্ট ব্যবহার হবে সেখানে। আর নিষেধাজ্ঞা দেখুন একটা এক্সাম্পল, ইউ মাস্ট নট টক ইন দ্য ক্লাস। সো আমি যেমন আপনাদেরকে জুমে ক্লাস নিচ্ছি, আপনারা অনেকেই কথা বলেন অথবা অনেকেই সাউন্ড পলিউশন করেন, যে যেন আমার পড়া বুঝাইতে প্রবলেম হয় অনেক সময়, যেহেতু সাউন্ড পলিউশনে অনেক প্রবলেম বুঝাইতে কনসেন্ট্রেশন দেয়া যায় না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাইলেন্স থাকতে হবে এবং ক্লাসের নিয়ম মানতে হবে। সো এটা হচ্ছে কি নিষেধাজ্ঞা, যে আমার ক্লাসে কেউ কথা বলতে পারবে না। ক্লাসে কথা বললে কি হয়? টিচারের বুঝাতে প্রবলেম হয়। ওকে, আমি এক্সাম্পল গুলো পড়বো আপনাদের। সো ইউ মাস্ট নট টক ইন দ্য ক্লাস অর্থাৎ তোমার ক্লাসে কথা বলা চলবে না বা নিষেধ, বা তুমি কথা বলতে পারবে না। ঠিক আছে? সো দেখি আপনারা কি এক্সাম্পল লিখেছেন। এরপরে আপনাদের জন্য আমার একটা এমসিকিউ আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। সো দেখি আপনারা কি এক্সাম্পল লিখেছেন। সবাই মাস্ট এবং মাস্ট নট ব্যবহার করে অর্থাৎ বাধ্যবাধকতা এবং নিষেধাজ্ঞা বোঝাতে মাস্ট অথবা মাস্ট নট যে আমরা ব্যবহার করি, ২ টা করে এক্সাম্পল লিখুন। একটা হচ্ছে মাস্ট আর একটা হচ্ছে মাস্ট নট ব্যবহার করে আপনারা এক্সাম্পল লিখুন। সো একজন লিখেছেন, "ইউ মাস্ট নট ইট ব্যাড ফুডস।" ভেরি গুড। "ইউ মাস্ট গো টু স্কুল রেগুলারলি।" ওকে। "ইউ মাস্ট হ্যাভ আর্ন মানি ফর ইউর সারভাইভ।" সারভাইভ বানানটা ভুল আছে, কাইন্ডলি চেক করে নিবেন। SURVIVE হবে। ইউ মাস্ট হ্যাভ আর, এটা তো আপনি মাস্ট হ্যাভ দিয়ে ব্যবহার করেছেন, তাহলে ভার্বের সাথে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে? ইউ মাস্ট নট ইট ব্যাড ফুডস, ইউ মাস্ট নট ইট রোড সাইড ফুড। রোড সাইড ইউ মাস্ট স্ট্রিট ফুড লিখুন। রোড সাইড ফুড কোনো শব্দ নেই। ঠিক আছে? ইসরাত মুক্তি, রোড সাইড ফুড কোনো শব্দ নেই, এটা হচ্ছে স্ট্রিট ফুড। ইউ মাস্ট নট ইট স্ট্রিট ফুড। ওকে। সুমনা বড় লিখেছেন, ইউ মাস্ট নট ওভার ইটিং। ইউ মাস্ট নট ইট ওভার, এটা এভাবে লিখুন। ওভার, ইউ মাস্ট নট ওভার ইটিং, এটা সেন্টেন্সটা সুন্দর হয় না। ইউ মাস্ট নট ওভার ইট, অথবা ইউ মাস্ট নট ইট ওভার, এভাবে লিখুন। ইউ মাস্ট চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, ইউ মাস্ট নট টেক দিস সো ফার, ইউ মাস্ট নট টেক দিস টু ফার, হয় না, টু ফার হবে। নীলা তুমি এটা একটু কারেকশন করো। ইউ মাস্ট নট টেক দিস টু ফার, এটা টু ফার অথবা সো ফার ইউজ করতে পারেন। ইউ মাস্ট নট সিঙ্গিং ইন দ্য বাথরুম। এটা কোনো কোশ্চেন? এটা কোনো কথা? এটা ভুল হয়েছে যদিও। ইউ মাস্ট নট সিং হবে, সিঙ্গিং হবে না। ইউ মাস্ট নট বেড ওভার, ইউ মাস্ট নট বেড ওভার টক, এটা হয়নি সেন্টেন্সটা। ফ্রম ওয়ান নূর, আপনার একটা ভুল হয়েছে। ইউ মাস্ট নট, সেন্টেন্সটা ইনকারেক্ট, আপনি কারেক্ট করে লিখুন। ইউ মাস্ট বি
গুড স্টুডেন্ট। ওকে, ভেরি গুড। ইউ মাস্ট চেঞ্জ ইউর পাসওয়ার্ড। এটা সুন্দর ছিল। ওকে, ইউ মাস্ট নট টেক ইউ, এটা ভুল হয়েছে। ইউ মাস্ট নট ইট পয়জন। কি লিখেছেন? ইউ মাস্ট নট ইট পয়জন। হ্যাঁ, এটা ঠিক আছে। ইউ মাস্ট নট ডিসওবে ইউর প্যারেন্টস। ভেরি গুড। ইউ মাস্ট কমপ্লিট ইউর লেসন। ইউ মাস্ট নট টু মাচ লাভ। এটা হয়নি, ইনকারেক্ট হয়েছে। ইউ মাস্ট নট টু মাচ লাভ, এটা ভুল হয়েছে। এটা কারেকশন করুন। ইউ মাস্ট নট এটা পড়েছি। ইউ মাস্ট নট কমপ্লিট ইউর ইউ মাস্ট নট কমপ্লিট, এটা ভুল হয়েছে। ইউ মাস্ট নট কমপ্লিট মাই স্টাডি, এটা ওয়ান এস সি ওয়াই, এটা আপনার ভুল হয়েছে। ইউ মাস্ট নট কমপ্লিট মাই স্টাডি, এটা ভুল। ঠিক করে লিখুন। ভাইয়া মাস্ট নট ব্যবহারটা বলুন। ওকে, মাস্ট নট হচ্ছে আমরা যখন কোনো কিছু বাধ্যবাধকতা, যেমন কোনো কিছু করতেই হবে এরকম যখন কোনো অর্থ দাঁড়ায়, তখন আমরা মাস্ট ব্যবহার করব। আর কোনো কিছু নিষেধাজ্ঞা, যেমন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেক্ষেত্রে আমরা মাস্ট নট ব্যবহার করব। ঠিক আছে? কোনো কিছু করা উচিত বা এটা করা কর্তব্য, এটা বাধ্যতামূলক এটা করা, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আর যখন কোনো একটা কাজ করা উচিত নয় বা কোনো একটা কাজের আমরা নিষেধাজ্ঞা দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা মাস্ট নট ব্যবহার করব। ওকে, ইউ মাস্ট নট মিস দ্য কোচিং ক্লাস। ভেরি গুড। ভেরি গুড। ইউ মাস্ট গো টু ইউ মাস্ট গো নাও অনলাইন কোচিং ক্লাস। এটা একটু ইমপ্রুভ করতে হবে। ইউ মাস্ট গো ফর অনলাইন কোচিং ক্লাস, এটা দিতে পারেন। ওকে, ইউ মাস্ট, ওকে, ওকে। সো সবাইকে ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিচ্ছিলেন, আমাদের টাইমও শেষ হয়ে যাচ্ছিল। সো এটা আমাদের লাস্ট মিটিং, একটু পরেই আমাদের আলোচনা শেষ হবে। সো একটা এক্সাম্পল দেখুন। ইউ ড্যাশ গো টু দ্যাট রুম, ইটস ফরবিডেন। অর্থাৎ আম, এটা কি হবে, আপনারা মেসেজ বক্সে লিখুন। ইউ ড্যাশ গো টু দ্যাট রুম, ইটস ফরবিডেন। অর্থাৎ ওই রুমে যাওয়া নিষেধ তোমার জন্য। সো এটার অর্থটা এরকম। সেকেন্ড অপশনে আছে ডোন্ট হ্যাভ টু, শুডন্ট, মাস্ট নট, ডোন্ট নো হাউ টু। এটা কি হবে? ওকে, দেখুন, ইটস ফরবিডেন অর্থাৎ আমরা নিষেধাজ্ঞা বুঝাইছি। ঠিক আছে? এই যে নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছেন, নিষেধাজ্ঞা অর্থাৎ এটা কাজটা করা যাবে না। যখন কোনো কাজটা করা যাবে না, তখন আমরা মাস্ট নট ব্যবহার করব। ঠিক আছে? সো এটা মাস্ট নট হবে। যারা মাস্ট নট লিখেছেন কারেক্ট হয়েছে। সো মাস্ট নট মানে হচ্ছে নিষেধাজ্ঞা, যে এই কাজটা করা যাবে না। আর বাধ্যবাধকতা মানে এই কাজটা করতেই হবে। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস অল। এটা সবাই আহ, আহ, সবাই পেরেছেন। সো মাস্ট হচ্ছে একটা প্রেজেন্ট অর্থ, অর্থাৎ এটার কোনো পাস্ট ফর্ম নেই। ঠিক আছে? মাস্টের কোনো পাস্ট ফর্ম নেই। ওকে, ওকে। সো আজকের আলোচনা এই পর্যন্তই। সো আশা করি আপনারা রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বসের কিছু অংশ, মোডালস, অক্সিলারিজ, এগুলো বুঝতে পেরেছেন। যেহেতু অলমোস্ট 1 ঘন্টা থেকে বেশি হয়ে গিয়েছে, সো আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করব না। আমি এটার আরেকটা খণ্ডিত অংশ ক্লাস যেকোনো একটা টাইমে আপনাদেরকে ডেকে বাকি অংশটা নিয়ে নিব। আরো কিছু রুলস বাকি আছে। ঠিক আছে? আম
ওকে, ক্লাসটা রেকর্ডেড আছে। আমাদের যে রিয়ামস নার্সিং অ্যাডমিশন কোচিং গ্রুপ আছে ফেসবুকে, সেখানে আপলোড করে দেয়া হবে। যারা মিস করেছেন কাইন্ডলি আবার দেখে নিবেন। ঠিক আছে? ওকে, যারা মিস করেছেন সমস্যা নেই। ১ম দিকে আপনারা দেখে নিয়েন, ভিডিওটা দেখতে পাবেন। আর ক্লাস শেষে আমি হচ্ছে পিকচার তুলে দিয়ে দিব। সো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লেকচার শিট রেডি করা হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই সেটা দিয়ে দেওয়া হবে। আ যেকোনো প্রবলেম হলে সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আর কোন টিচারের ক্লাস কেমন লাগলো, খারাপ লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন। কারণ আপনাদের যেটা সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য এটা আমি জানি যে আপনাদের জন্য কোন টিচার ভালো। সো সেক্ষেত্রে কোন টিচারের ক্লাস যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আমার সাথে পার্সোনালি বলবেন যে, "ভাইয়া এই স্যারের ক্লাস আমার কাছে ভালো লাগে না বা উনার জায়গাতে আরো ভালো টিচার দেওয়া যায় কিনা?" সেক্ষেত্রে আমি চিন্তা করব। ঠিক আছে? তো আশা করি আপনারা আজকে কিছুটা হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। আর প্রতিদিন পড়ার ট্রাই করবেন। ওই যে অলসের গল্প বললাম, ৩ অলসের গল্প। একদম অলস হয়ে যাবেন না। রেগুলার পড়াশোনা করেন। আর এরপরেও যদি বলেন যে, "ভাই আমি কোচিং এর পাশাপাশি আরো বাড়তি কিছু পড়তে চাই।" সেক্ষেত্রে বাড়তি কি পড়া আপনার প্রয়োজন মনে করেন, আমাকে জানাবেন যে, "ভাইয়া আমি কোন জিনিসগুলো অতিরিক্ত পড়তে পারি?" সেক্ষেত্রে আমি আপনাদেরকে আ পরামর্শ দিব যে, আমাদের কোচিং এর ক্লাসের পাশাপাশি এগুলা পড়াগুলো অ্যাডভান্স করে রাখতে পারেন। ঠিক আছে? ওকে, সো আমরা একটু মেসেজ বক্সে যাই। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস অলমোস্ট শেষ। আ সেক্ষেত্রে যাদের কোনো কিছু প্রশ্ন আসে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। আর যাদের এমবি ইউজ করে যারা ক্লাস করছেন আপনারা এখনই লিভ নিতে পারেন। কারণ আমাদের মূল ক্লাস আজকেরটা শেষ। আর কিছু মডেলস অক্সিলারিজ এর রুলস বাকি আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আ ভাইয়া কোডের আগে যা পড়াইছেন একটু বলবেন। হ্যাঁ, আমি যা পড়াইছি সবটা রেকর্ডেড আছে। সেটা আপলোড করে দেওয়া হবে। আপনারা এটা দেখে নিবেন। ভাইয়া আপনি আজ একটা মোটিভেশনাল ক্লাস নেন না। মোটিভেশনাল ক্লাসটা হচ্ছে যে গল্পটাই আজকে মোটিভেশন ছিল। ঠিক আছে? আমি প্রতিদিন এরকম একটা গল্প করে বলব ছোট করে আপনাদেরকে। যাতে ওই গল্প থেকে আপনারা কিছু শিখতে পারেন। ঠিক আছে? প্রতিটা ক্লাসে ভাইয়া চেষ্টা করব ছোট একটা স্টোরি দিয়ে শুরু করার জন্য। হ্যাঁ, আজকে একটু পরেই এক্সাম হবে। আ রাইট ফ্রম ভার্বস এর উপরে এক্সাম হবে। রাইট ফ্রম ভার্বস এর উপরে যে এক্সামটা হবে আপনারা এক্সামে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে অবশ্যই ফুল মার্ক পেতে হবে। ঠিক আছে? ফুল মার্ক না পেলে খবর আছে আপনাদের। ওকে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর যাদের এমবি ইউজ করে যারা ক্লাস করছেন, যদি কোনো প্রবলেম থাকে আপনারা লিভ নিতে পারেন। আমাদের মূল আলোচনা শেষ। এখন যদি কেউ স্বেচ্ছায় আলোচনায় অংশগ্রহণ করতে চায়, আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। ওকে, সো আপনাদের আ কি অবস্থা? আশা করি ক্লাস কেমন লেগেছে? এখন বলতে পারেন সরাসরি। আ বিকজ মেসেজে সবকিছু অনেক সময় প্রবলেম। সো শিটগুলো চলছে, কাজ চলছে। রেডি হলে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ? সবকিছু আমি গ্রুপে জানাবো। আ এখনই করিয়ে হবে না। আমাদের যেহেতু লেকচার শিটগুলোর সবগুলো রেডি করার কাজ চলছে। সো সেক্ষেত্রে আমাদের সবগুলো লেকচার শিটের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সবাইকে অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দেব। প্রত্যেকের নিজ ঠিকানা। এই মাসে পাওয়া যাবে না। কারণ আমরা এখন যদি আমাদের লেকচার শিট কোন কারণে যদি লিক হয়ে যায়, অর্থাৎ আমরা যে লেকচার শিট গুলো কাজ চলছে, আমরা যদি কোন কারণে একজন স্টুডেন্টকে দেই এবং সে যদি অন্যান্য স্টুডেন্টদেরকে দিয়ে দেয় একটা কপিস। আমি জানি কেউ দিবে না, বাট আসলে যদি লিক হয়ে যায় somehow সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে কোচিং এর। তো এটা প্রাইভেসি রক্ষার জন্য আমরা প্রতিদিন তোমাদেরকে যেই পড়াটা পড়াবো, সেটাই প্রতিদিন তোমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ তোমরা প্রবলেমে পড়ে যাবে। প্রতিদিনটা যদি প্রতিদিন না পড়ো, তোমরা অবশ্যই প্রবলেমে পড়বে। আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পোর্টেন্ট এবং আমি unnecessary কখনোই কোনো কিছু পড়াই না কাউকে। ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমরা কোঅপারেট করতে হবে আমাকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন। আমি সবাইকে কিন্তু আনমিউট করে দিয়েছি। আপনারা এখন আনমিউট করে কথা বলতে পারবেন যদি কেউ কথা বলতে চান। এখনই হবে। কয়টা বাজে? ৮:২৭, ৮:১০ মিনিট পরেই হবে। ১০ মিনিট আলোচনা করে শেষ করে দিব। এবং
আ ওকে, যারা ক্লাস মিস করেছেন আমি গ্রুপে ক্লাসের আমার যে ১ম রাইট ফ্রম ভার্বস এর ক্লাসটা ছিল সেটা Facebook লাইভে হয়েছে। আ একজন বলছেন আনমিউট করতে পারছেন না। উনাকে হেল্প করুন আনমিউট কিভাবে করে বলে দিন। আর আ ক্লাসটা Facebook লাইভে হয়েছে আমাদের রিয়ামস নার্সিং অ্যাডমিশন কোচিং ঢাকা এই যে পেজটা আছে এই পেজ থেকে লাইভ হয়েছে। আ আনমিউট তো হওয়ার কথা। আ ওকে, সো কালকে সাইফুদ্দিন স্যার আপনাদেরকে মোটিভেশন দেয়নি? ওকে। এখন আপনাদেরকে প্রথমতে আ everyone কথা বলতে পারছি না। ওকে। সো আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। আপনারা কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আর মোটিভেশন আসলে মোটিভেশন দিয়ে কোন কাজ হয় না এখনকার যে অবস্থা। আসলে আপনাদেরকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি অবশ্যই সরকারি নার্সিং এ পড়তে চাই, যেকোনো মূল্যে চান্স পেতে চাই। এখন আমাকে যতটুকু পড়া লাগে, যতটুকু পরিশ্রম করা লাগে আমাকে করতে হবে। ঐরকম মন মানসিকতা এবং ডিটারমাইন্ড হতে হবে। ঠিক আছে? আর আপনাদেরকে একটু ইনফরমেশন দেই। আমি আ একটা স্টাডি করতেছি এটা নিয়ে। আপনারা হয়তো অনেকেই জেলা কোটা জানেন না। ঠিক আছে? জেলা কোটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? বলছি জেলা কোটা সম্পর্কে আইডিয়া আছে? জেলা সম্পর্কে? ওকে, যে জানেন আমাদের সাথে শেয়ার করেন। আমরা শিখতে চাই। সবাইকে সেন্টেন্স কে ২ বার নেগেটিভ করা যায়। সেন্টেন্সটা কি ধরেন অংশের নিয়ে একটা সেন্টেন্স? আ রাইট ফ্রম হোম করেন নাই, করেন নাই। কোচিং এ কবে তো ভিডিও ছিল আমাদের সমস্যা নেই যারা করেছেন আমি ক্লাসের দিয়ে দিচ্ছি গ্রুপে। আর যারা মিস করছেন আজকে এক্সাম দিতে হবে না। শুধুমাত্র যারা ক্লাস মিস আর যারা মিস করেননি ক্লাস দেখেছেন অবশ্যই আ সমস্যা নেই। আমি আজকে কোয়েশ্চেনটা দিব গ্রুপে কিনা এক্সামটা আপনারা উম কালকে ৭ টার আগে আপনারা অ্যান্সার ঠিক আছে? আ ওকে, আমি ক্লাস এবং আজকের যে আছে সেটা গ্রুপে দিয়ে দিলাম। অনেক টাইম দিলাম আপনাদেরকে। কিন্তু আপনারা ২০ মিনিটে এক্সামটা দিবেন। ঠিক আছে? এক্সামটা কিন্তু ২০ মিনিট দিবেন। প্রশ্ন কোন রুলস দেখতে পারবেন না, কোন জায়গা থেকে চুরি করতে পারবেন না। ঠিক আছে? আর এখন যে এক্সাম গুলো নিবো সেগুলো খুব ইম্পোর্টেন্ট। যদি কেউ আ নিজের সাথে নিজে বেইমানি করেন অর্থাৎ কোন হেল্প নিয়ে সমাধান করেন সেক্ষেত্রে নিজের প্রবলেম হবে। নিজের থেকে ১০ পান সেটা অনেক ভালো। কিন্তু দেখে, দেখে ২০ পেয়ে লাভ নেই। ঠিক আছে? হ্যাঁ, বাংলা ক্লাস এই তো রুটিন দিয়ে আমি বলছি আপনাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি। ক্লিয়ার? সুলতানা পারভীন উনি আনমিউট
পারছি না। তাহলে তো আমিও ওখানে click তাহলেই হবে। তো আজকে হচ্ছে সোমবার, ইংরেজি হয়েছে। আগামীকাল একটা ক্লাস নিব। ঠিক আছে? আগামীকাল আমাদের মডেল অক্সিলারিজ এর আরো বাকি আছে, সেটা আমি আগামীকাল নিব। আগামী সেম টাইম, ঠিক আছে? সন্ধ্যা ৭ঃ০০। আর আমাদের ক্লাস হবে সাধারণ জ্ঞান। আ আমাদের যে ক্লাসটা আলাদা, আলাদা, কিন্তু যদি কমন টপিক সেগুলো আমরা একসাথে পড়াবো। ঠিক আছে? যেমন সাধারণ ওকে ভাইয়া যেটা বলছিলাম, হ্যাঁ? এটা ও সরি। ওকে ভাইয়া যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের আগামীকালও কিন্তু তোমাদের ইংলিশ ক্লাস আছে। ঠিক আছে? আগামীকাল আমাদের মোডাল অক্সিলারিজ এর যে বাকি অংশটা আছে এটার ক্লাসটা কালকে নিবো। আর বৃহস্পতিবারে সাধারণ জ্ঞান হবে। আর শুক্রবারে তোমাদের একটা এক্সাম নিবো। শুক্রবারে একটা এক্সাম আছে। আর শনিবারে তোমাদের সাধারণ বিজ্ঞান এবং সায়েন্সের যারা আছো অর্থাৎ বিএসসি যারা আছো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেকোনো একটা সাবজেক্ট হবে। আর আমরা হচ্ছে তোমাদের ক্লাস বাড়ায় দিব সামনে। যেমন প্রত্যেকটা সাবজেক্টে যেন সপ্তাহে ২ টা করে ক্লাস হয় সেটা আমরা ইয়া করব। আপাতত আমরা ৫ দিন ক্লাস দিছি। আর শুক্রবারে এক্সাম। এরপরেও উম আমরা চেষ্টা করছি রুটিনটা মডিফাই করার জন্য। আপডেট এলে আমি গ্রুপে জানাবো। আর আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি কারণ সাউন্ড নয়েজ হচ্ছে প্রচুর এজন্য। ফ্রাইডে সবার এক্সাম হবে কম্বাইন্ড। সবার একটা এক্সাম নিব ফ্রাইডেতে। ঠিক আছে? সবার এক্সাম হবে ফ্রাইডেতে। ওকে। সো আজকে যারা এক্সাম দিতে পারেন অবশ্যই ২০ মিনিটে এক্সাম দিয়ে দিতে পারেন। আর যারা এক্সাম দিতে রাজি না তারা প্রশ্নটা আজকে দেখবেন না। যখন এক্সাম দিবেন তখনই প্রশ্নটা দেখবেন। আর গ্রুপে কেউ অযথা কথাবার্তা বলবেন না। অযথা কথাবার্তাগুলা ডিসকাশন গ্রুপে, কোচিং ক্লাস ডিসকাশন যে গ্রুপটা আছে সেখানে বলবেন। কনফার্ম গ্রুপে কোনো অযথা কথাবার্তা বলবেন না। কারণ এই গ্রুপে আমরা শুধুমাত্র আমাদের যে লেকচার শিট গুলো আছে সেইগুলোর ইম্পোর্টেন্ট কথাবার্তাগুলো আমি দিব গ্রুপে। ঠিক আছে? আজকে এক্সামটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে যে আমি গত ক্লাসে যেটা পড়াইছি। আর যারা আজকে এক্সাম দিতে চান ২০ মিনিটে এক্সাম দিবেন। যারা আজকে এক্সাম দিতে চান না, কালকে দিতে চান তারা আজকে ক্লাসটা দেখে তারপর কালকে এক্সাম দিবেন এবং ২০ মিনিটে দিবেন। কিন্তু কোনো চুরি করবেন না, কোনো চিট করবেন না। আর ওকে, ওকে যারা ডিসকাশন গ্রুপে এড নেই আমাকে নক করবেন অথবা কনফার্ম গ্রুপে মেসেজ দিয়ে জানাবেন যে আপনি ডিসকাশন গ্রুপে এড নেই। ঠিক আছে? তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ঠিক আছে, অনেকের এমবি নাই বা ওয়াইফাই প্রবলেম। সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারেন। আজকের ক্লাস আ এ পর্যন্তই থাক। ঠিক আছে? আর যেকোনো প্রবলেম থাকলে আমাকে সরাসরি ফোন করবেন। আমার নাম্বার হয়তো সবার কাছে আছে। যেকোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আর কোনো সাবজেক্টের বুঝতে যদি প্রবলেম হয় বা টিচার চেঞ্জের যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। আমি ব্যাপারটা বিবেচনা করে দেখব। আর আমরা জানি আপনার জন্য কোনটা ভালো সেক্ষেত্রে আমরা সেভাবে আপনাদের জন্য হেল্প করার ট্রাই করব। ফ্রাইডে কম্বাইন্ড এক্সাম হবে একটা, বেসিক একটা এক্সাম। এতদিন আমরা যেই টপিক গুলো পড়াইছি সেগুলোর উপরে একটা ফার্স্ট এক্সাম হবে ফ্রাইডেতে। ঠিক আছে? আশা করি সবাই অংশগ্রহণ করবেন এক্সামে।